দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন হরমোন বার্তার আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আজকে আমরা কথা বলবো থাইরয়েড হরমোন নিয়ে। আমাদের এই মাসটি যাচ্ছে থাইরয়েড হরমোনের সচেতনতার মাস। সেই মাসটিকে মাথায় রেখে আমরা এই আয়োজনটিতে আজকে কথা বলবো থাইরয়েড হরমোন নিয়ে। আজকের আয়োজনের বিষয় আমরা রেখেছি থাইরয়েড নিয়ে সচেতনতা, এবং আমরা এখনকার সময়ে মোটামুটি সবাই জানি এই থাইরয়েড হরমোন সম্পর্কে। তার আদ্যপান্ত শুনে নেব দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। আমার সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার শাহজাদা সেলিম, তিনি সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ বিএসএমএমইউ, স্যার কোঅর্ডিনেটর বাংলাদেশ থাইরয়েড ট্রান্সফরমেশন এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আমার সাথে আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার তানজিনা হোসেন, তিনি বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার তানজিনা হোসেন, আপনাকেও স্বাগতম। ধন্যবাদ। জি, আমি শুরু করছি শাহজাদা সেলিম স্যার আপনাকে দিয়ে। আমি বলছিলাম যে থাইরয়েডের কথা এখন মোটামুটি সবাই এই নামটি সম্পর্কে মূলত জানে যে থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে। আমি একটু জানবো, যেহেতু এটা সচেতনতার মাস, থাইরয়েড কেন এত গুরুত্বপূর্ণ এবং হরমোনটি আসলে কি ধরনের হরমোন বা শরীরের কোথা থেকে আসে, একটু জানবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু বলি যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আমি যে থাইরয়েড টাস্ক ফোর্সের কোঅর্ডিনেটর, সেটি কোনো ইস্যু নয়। ইস্যু হলো বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিও ভাবছে। তার জন্য বাংলাদেশ এন্ডোক্রাইন এটাই প্রথম প্রোগ্রাম এসকেএফের সৌজন্যে এখন টিভিতে হচ্ছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আগামী অনুষ্ঠানগুলোতেও আপনারা নজর রাখবেন, কারণ জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এখন থাইরয়েড হরমোন বা থাইরয়েড গ্রন্থিটি কেন গুরুত্বপূর্ণ, যদি খুব সহজ করে বলি, গুরুত্বের দুইটা অংশ আছে। একটা গুরুত্বপূর্ণ হলো এটি যে হরমোন তৈরি করে সেটি মেটাবলিক বা বিভাগীয় ক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এটি কিন্তু অন্য গ্রন্থির উপরও প্রভাব বিস্তার করে। এর ফলাফল হলো যে আমাদের দৈহিক কাঠামো তৈরি হওয়া, বৃদ্ধি তৈরি ঠিক রাখা, মানসিক বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতাকে ঠিক রাখা। তো তিনটা যদি আমরা যে কোনো একটাকে ধরি তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেবে নেওয়াই যায়। আর এর যদি ব্যত্যয় হয়, এই তিনটা বড় মাপের ঘটনায় কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, যেটি বাংলাদেশের ব্যাপক সংখ্যক রোগী আছে। এখন আরেকটি ঘটনা ভেবে দেখেন যে আমরা তো এরকম জানি যে এই অমুক দিবস তমুক দিবস, এটি কিন্তু মাস পুরা, কিন্তু 25শে মে কিন্তু আবার থাইরয়েড সচেতনতা দিবসও রয়ে গেছে। এর কারণ হলো থাইরয়েড নিয়ে যে পরিমাণ আলোচনা হবার কথা ছিল সে পরিমাণ আলোচনা হয় না। যেমন ধরুন, বাংলাদেশে প্রায় 3.5 কোটি থাইরয়েডের রোগী আছে, 2 কোটি ডায়াবেটিসের রোগী আছে। তাহলে এই 2 কোটি ডায়াবেটিসের রোগী নিয়ে যত আলোচনা হয়, 3.5 কোটি থাইরয়েডের রোগী নিয়ে তত আলোচনা কিন্তু হয় না। আবার করোনার সময় আমরা দেখেছি করোনা রোগী কত ছিল, 1 কোটির একটু বেশি, কিন্তু সারা পৃথিবী, কিন্তু বাংলাদেশের কথা বলছি, সারা পৃথিবী অতল হয়ে গিয়েছিল। তাহলে সেগুলো বিবেচনায় আনতে হবে, কারণ একটি জনগণের সাপেক্ষে যদি বলি কত বেশি মানুষ আক্রান্ত তত বেশি ফোকাস থাকা উচিত, সেটি কিন্তু থাইরয়েডে নেই। তাহলে এই সচেতনতা মাসকে টার্গেট করে আমি সকলকে, আমরা ডাক্তার তানজিনাও এখানে কন্ট্রিবিউট করবেন, আমরা চেষ্টা করব মানুষকে কিছু বেসিক তথ্য দিতে, যেটিতে উনি জানবেন ওনার অবস্থা কী এবং করণীয় কী। জি, তার মানে এই যে এই মাসটিকে আপনারা বলছেন থাইরয়েড সচেতনতার মাস, এই মাসে আসলে আপনারা কোন সচেতনতাগুলো মূলত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান? এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাবার। তাহলে এই 3.5 কোটি রোগী, তাহলে রোগীদের মধ্যে বা চাঞ্চল্য নাই কেন, সরকারি বা কেন উদ্যোগ নিচ্ছে না? কারণ হলো বেশিরভাগ রোগী হলো হাইপোথাইরয়েডের, এবং এরা মাসের পর মাস, বছরের পর মাস রোগটি আস্তে আস্তে তৈরি হচ্ছে। উনি অন্য কারণে ডাক্তারের কাছে গিয়ে হয়তো ধরা পড়ছে যে ওনার হাইপোথাইরয়েডিজম আছে। যেমন ধরুন, ওজন বেড়ে যাচ্ছে, মাসিক অনিয়মিত, বাচ্চা হচ্ছে না, কারো কারো হয়তো বিষণ্ণতার মতো লক্ষণ দেখা দিচ্ছে, কারো কারো চামড়ায় সমস্যা, কারো মাথার চুল পড়ে যাচ্ছে, অথবা মেয়েদের মুখে লোম গজিয়েছে। এগুলো কিন্তু থাইরয়েডের হরমোনের সাথে সম্পৃক্ত, কিন্তু থাইরয়েড হরমোনের মাত্রা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এটি হয়েছে। তো এই জন্য হলো যে আমরা আজকে যেটা বলতে চেষ্টা করব শেষ পর্যন্ত, যে কার থাইরয়েড হরমোনের মাত্রা কেমন সেটি লক্ষণ দেখা দেবার জন্য অপেক্ষা না করে একবার জেনে নিতে হবে। এজন্য অনেকগুলো দেশ, বেশিরভাগ দেশ, অনেকগুলো নয়, যারা জনগণের সুস্বাস্থ্য নিয়ে বেশি ভাবছে, তারা কিন্তু এটি নিশ্চিত করেছে যে প্রতিটি শিশু জন্মগ্রহণ করার পরে জন্ম সনদের সাথে এটি লিখে দিতে হবে যে থাইরয়েড হরমোনের মাত্রা কেমন। কারণ আমি একটু আগে যেটি বললাম সেটি তো আরও অন্যভাবে বলি, যে একজন মানুষ মেধাবী হবে না কম মেধা সম্পন্ন হবে সেটি নির্ভর করে তার মায়ের পেটে থাকার সময় মায়ের থাইরয়েড হরমোনের মাত্রা কেমন ছিল, জন্মের পর এই নবজাতকের বা শিশুটির হরমোন কেমন আছে, থাইরয়েড হরমোন কেমন আছে।
তো এটি জানা কিন্তু অতিশয় গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের গড় আইকিউ লেভেল কিন্তু খুব কম, তার পিছনে কিন্তু থাইরয়েড হরমোনের প্রভাব রয়ে গেছে। তো এটি বলে আমি আরও হয়তো আমরা দুজন মিলে আরও অনেক আলোচনা করব। সকলকে অনুরোধ করব, যারা সন্তান নিতে চাচ্ছেন তারা একবার থাইরয়েড হরমোন টেস্ট করে নেবেন। সন্তান নিয়ে ফেলেছেন, আগে টেস্ট করা জানা ছিল না, তখন টেস্ট করবেন। সন্তানেরও টেস্ট করবেন, যাতে আমরা যদি দৈহিক বা শারীরিক যে সমস্যাগুলো হতে পারত সেগুলো আগে থেকেই আমরা ব্যবস্থাপনা এনে ওইগুলোর হাত থেকে শিশুটিকে রক্ষা করতে পারি, একটি মেধাবী জাতি গঠনে অংশগ্রহণ করতে পারি। জি, অনেক গুরুত্বপূর্ণ কথা। তার মানে এই হরমোনটির আসলে পুরো শরীরের উপরেই অনেক প্রভাব রয়েছে। আমি একটি একটি করে জানবো। একটু চলে যাচ্ছি অধ্যাপক ডাক্তার তানজিনা হাসান আপনার কাছে। স্যার কিন্তু অনেকগুলো সমস্যার কথা বলেছেন যে থাইরয়েডের হরমোনের প্রভাবে বা কম বা বেশি হওয়ার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে। নারী স্বাস্থ্যের কথা বারবার চলে আসছে, প্রজনন ক্ষমতার কথা স্যার শুরুতেই বলেছেন। সেটা দিয়ে আপনার কাছ থেকে শুরু করবো। আপনি নিজেও একজন নারী চিকিৎসক, সেই ক্ষেত্রে আসলে এই যে মেয়েদের কথা বারবার আসছে, মেয়েরা কি বেশি এফেক্টেড হয় এমন কোনো বিষয় রয়েছে কিনা, এবং একটু মা এবং শিশু স্বাস্থ্যের সাথে সম্পর্কটা আপনি যদি বলেন। ধন্যবাদ। বেশিরভাগ হরমোনজনিত সমস্যা নারীদেরই বেশি হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা, যেটি পুরুষদের তুলনায় নারীদের প্রায় 8 গুণ বেশি হয়। তাহলে যে কোনো নারীর এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সব নারী কিন্তু আসলে এই ঝুঁকির মধ্যে রয়েছেন যে তার জীবনে কখনো না কখনো থাইরয়েডের সমস্যা হতে পারে। যেটা আমরা আলাপ করছিলাম যে যেহেতু থাইরয়েড হরমোন বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, প্রজনন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তখন সে কারণে নারীর উপরে, নারীর জীবনের উপরে এটার একটা আলাদা প্রভাব রয়েছে। কারণ একজন নারী তো সন্তান জন্ম দেন এবং তাকে সেই সন্তান জন্মের প্রক্রিয়ার জন্য তার শরীরে নানা রকম পরিবর্তন হয়। তো থাইরয়েড হরমোনের যদি ঘাটতি হয় বা বাড়তি হয়, তখন দেখা যায় সেই নারীর পিরিয়ড বা মেনস্ট্রুয়েশনটা অনিয়মিত হয়ে পড়ে, কারো বেশি হয়, কারো কম হয়, কারো বন্ধ থাকে। তার যে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা সেটি বাধাগ্রস্ত হয়, ফলে অনেক সময় সন্তান হতে দেরি হয় বা সন্তান হওয়ার জন্য তারা অনেক রকম চিকিৎসা করেন, কিন্তু আসলে সমস্যাটা রয়ে গেছে থাইরয়েডে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বারবার গর্ভপাত হওয়া বা বারবার অ্যাবর্শন হওয়ার পিছনে থাইরয়েড হরমোনের ঘাটতির একটি বড় ভূমিকা রয়েছে, যেটা প্রায়ই অনেকে খেয়াল করেন না যে গর্ভপাত হয়েছে, কিন্তু সেটা কী কারণে হলো। সেই জন্য থাইরয়েড হরমোন পরীক্ষা করা খুব জরুরি। এটি গেল হচ্ছে সন্তান জন্মের আগের, কিন্তু যখন একজন নারী অন্তঃসত্ত্বা হন বা গর্ভবতী হন, এই পুরো সময়টা যদি থাইরয়েড হরমোনের কোনো ঘাটতি বা কোনো সমস্যা বা বাড়তি থাকে, তাহলে তার প্রভাব সেই নারীর নিজের শরীরের উপর তো পড়েই, তার যে গর্ভস্থ শিশু সেও আক্রান্ত হয়। এবং এই গর্ভস্থ শিশুটি সুস্থ থাকবে কিনা, ভবিষ্যতে মেধাবী হবে কিনা, যেটা ভাইয়া বললেন। তারপর হচ্ছে নানা রকম স্নায়বিক জটিলতা বা বিকাশজনিত জটিলতা হতে পারে, যেটা আজকাল অনেক দেখা যাচ্ছে। সেই সমস্যাগুলোর পেছনে সেই মায়ের থাইরয়েডের সমস্যাটি জড়িত। তাহলে একজন নারীর থাইরয়েড হরমোন পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন বিশ্বজুড়ে আমরা চাইছি যে সন্তান জন্মের আগে একজন নারীর উচিত হবে সবসময়, যে তিনি যখন সন্তান পরিকল্পনা করবেন যে আমি সন্তান নিতে চাই, তখন যেন অবশ্যই থাইরয়েড হরমোন পরীক্ষা করেন। এবং সন্তান গর্ভধারণ করার পরেও যেন সেটি আবার টেস্ট করা হয়। এছাড়া কৈশোরকালে মেয়েদের অনেক সমস্যা হয়, তখনও থাইরয়েড হরমোন পরীক্ষা করাটা খুবই জরুরি। তাহলে নারীর জীবনের আসলে উত্থান পতন সমস্ত জায়গায় থাইরয়েড হরমোনের ভূমিকা রয়েছে। যেটা বলছিলেন যে পুরো প্রজনন প্রক্রিয়ার সময় একজন মেয়ের বা একজন নারীর এই থাইরয়েড হরমোন চেক করাটা খুব জরুরি। এবং পাশাপাশি যেহেতু গর্ভধারণ এবং ডেলিভারি পর্যন্ত আপনি বলেছেন, নবজাতক শিশুরও কি আসলে জন্মের সাথে সাথে এটি টেস্ট করা প্রয়োজন? এবং স্যার বলছিলেন যে জন্ম কার্ডে, জন্ম সনদেও লিখে দেওয়ার একটা বিষয় তারা তুলে আনছেন। সেক্ষেত্রে একটু জানার বিষয় যে সন্তান জন্মের সাথে সাথেই করবে, এবং সেই মায়ের যদি না থাকে তাহলেও কি থাইরয়েড হরমোনের টেস্ট রুটিনলি করা প্রয়োজন? আসলে এখন রুটিন টেস্টের মধ্যে থাইরয়েড হরমোন চলে এসেছে। পৃথিবীর অনেক দেশেই সন্তান জন্মের পরপর যেসব পরীক্ষাগুলো করা হয় তার মধ্যে থাইরয়েড হরমোনও আছে। তবে আমরা বিশেষজ্ঞ হিসেবে বলি যে অন্তত 7 দিন পর, সন্তান জন্মের 7 দিন পর, কারণ মা যদি ওষুধ খেয়ে থাকেন তার একটা প্রভাব 7 দিন পর্যন্ত রয়ে যায়। সেজন্য সন্তান জন্মের সেই নবজাতকের বয়স 7 দিন হওয়ার পরে তার একটি থাইরয়েড পরীক্ষা করা অবশ্যই জরুরি। কারণ তার যে ডেভেলপমেন্ট, তার মানসিক এবং শারীরিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা, এটা কিন্তু সেই শিশুটির থাইরয়েড হরমোন পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো। জি, তার মানে আসলে নবজাতক শিশু হলে তার রুটিন টেস্ট, যেমন আমরা ব্লাড গ্রুপ বা অন্যান্য যে টেস্টগুলো করি তার সাথে থাইরয়েড হরমোনটা অ্যাড করে নিলে, যে এটাই সচেতনতার বার্তা আজকের আয়োজনে। এছাড়াও আমরা আজকাল শুনতে পাই যে সবাই রুটিন পরীক্ষাগুলো করেন বছরে একবার। অনেকের অফিস থেকেও বলে যে রুটিন পরীক্ষাগুলো করতে। থাইরয়েড হরমোন আসলে রুটিন টেস্টের মধ্যেই ঢোকা উচিত, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই এগুলো শনাক্ত হয় না।
খুব ছোট ছোট কিছু উপসর্গ থাকে, চুল পড়া, স্কিনের প্রবলেম, একটু মাসিক অনিয়মিত হওয়া, ওয়েট গেইন। তো আমরা অনেক সময় এগুলোকে ধর্তব্যের মধ্যে আনি না দেখে এটা নিয়ে ডাক্তারের কাছে যাই না, কিন্তু যখনই পরীক্ষা করা হয় তখন দেখা যায় কোথাও না কোথাও থাইরয়েডের সমস্যা আছে। সে কারণে আজকাল যারা রুটিন পরীক্ষা করেন, অনেকেই সুগার পরীক্ষা করেন, ব্লাড প্রেশার মাপেন, কোলেস্টেরল দেখেন, তারা যেন থাইরয়েডটাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। এটাও খুব জরুরি। এটা খুবই একটা খুব সুন্দর কথা বলেছেন ডাক্তার তানজিনা হাসান আপনি। আমি আবার একটু চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, অনেকগুলো বিষয় আসলে আপনার কাছ থেকে জানার আছে। তার আগে একটু জানবো, এই যে থাইরয়েড হরমোন টেস্ট করা, অনেকেই জানতে চায় আমার যদি ফ্যামিলিতে থাকে, যেটা আমরা ডায়াবেটিস বা হাইপারটেনশনের ক্ষেত্রে জানি যে ফ্যামিলিতে থাকলে ফ্যামিলির পরবর্তী যারা আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি, থাইরয়েডটাও কি ফ্যামিলিয়াল হতে পারে কিনা এবং কোনো অন্যান্য বংশগত রোগের মতো এটি কি প্রভাব বিস্তার করে কিনা? জি, এটি খুব বড় একটি ভাবনার বিষয়। আমি ডাক্তার তানজিনার কথা রেশ ধরে কিছুটা বলবো। যেমন ধরুন, তাহলে যাদের পরিবারের একজনের থাইরয়েডের সমস্যা আছে, বাকিদের করা হবে কিনা, এটি অন্য জেনেটিক রোগ বা বংশধারার সাথে সম্পৃক্ত রোগের মতো নয়। কিন্তু আমরা আগে যে ধারণা ছিলাম, এই ধারণাটা অনেক ডাক্তারের, অনেক রোগীর বা সচেতন মানুষের মাথাতে আছে। যার সচেতনতা নাই তার মাথায় নাই, কিন্তু সেটা হলো যে থাইরয়েডের সমস্যা একটা নির্দিষ্ট এলাকাতে হয়, এটি কিন্তু এখন আর বলার সুযোগ নেই। একটি পরিবারের সবার হবে সেটিরও বলার সুযোগ নেই, বিচ্ছিন্নভাবে হতে পারে। কিন্তু যদি হাইপোথাইরয়েডের কথা বলি, হাইপোথাইরয়েডিজম কিন্তু সবচেয়ে বড় রোগীদের সংখ্যা সবচেয়ে বেশি হলো হাইপোথাইরয়েডিজম। 20 জন হাইপোথাইরয়েডিজম হলে 1 জন হাইপারথাইরয়েডিজম রোগী পাওয়া যায়। আবার আগে ধারণা করা হতো যে মোট ক্যান্সার রোগীর 100%-এর কাছাকাছি থাইরয়েডের ক্যান্সার, কিন্তু নতুন তথ্য দেখাচ্ছে যে 100 জনের মধ্যে 100 জন ক্যান্সার রোগীর মধ্যে 3 জন থাইরয়েডের ক্যান্সার। বাংলাদেশেও কিন্তু এই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তো থাইরয়েডের ক্যান্সারের রোগীদের কিন্তু বংশধারার সাথে একটি সম্পর্ক আছে, কিন্তু হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এখানে সম্ভাবনা খুব বেশি নয়। কিন্তু একটা জিনিস হলো যে থাইরয়েডের হরমোন তৈরির কাঁচামাল হলো আয়োডিন। তাহলে আয়োডিন যদি কারো কম থাকে, সে পরিবারে অন্যদেরও কম থাকতে পারে। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ধরনের আমরা হাইপোথাইরয়েডিজম রোগী পাচ্ছি, এদের অধিকাংশই কিন্তু হাইপোথাইরয়েডিজম আয়োডিন ঘাটতির জন্য হয়নি, অটো ইমিউনিটির জন্য হয়েছে। সেটা কিন্তু আলাদা করেও হতে পারে। কিন্তু আমরা পরিবারের ওই বলয়ের বাইরে আসতে চাচ্ছি। তানজিনা খুব ভালো কথা বলেছেন, আমি এটাকে জোর দিতে চাচ্ছি। বাংলাদেশে 3.5 কোটির মতো থাইরয়েডের রোগী আছে, 4 কোটিও হতে পারে। একজ্যাক্ট ডেটা নেই, আমরা চেষ্টা করছি ন্যাশন ওয়াইড সার্ভে করতে। কিন্তু সারা পৃথিবীতে 82 কোটি থাইরয়েডের রোগী আছে। তাহলে বাংলাদেশের জনসংখ্যা সেই হিসাবে কিন্তু 30-40 লাখ রোগী হবার কথা ছিল। রোগী কিন্তু আমাদের জনসংখ্যার অন্য দেশের তুলনায় অনেক বেশি। অনেক বেশি মানে আমাদের টেস্ট করার গুরুত্বও অনেক বেশি। আমাদের এখনও কিন্তু সচেতনতার যথেষ্ট ঘাটতি আছে, যে জন্য আমরা এই মাসটিকে এটিকে জোর দিতে চাই। তাহলে বাচ্চারা হয়তো সিদ্ধান্ত নেবে না, পরিবারের সকল অভিভাবক, বয়স্ক, তারা কিন্তু নিজেরা খেয়াল রাখবে নিজেদের। কম বয়সীদের, গর্ভধারণের জন্য যারা আগ্রহী তাদের জন্য অবশ্যই এই পরীক্ষাটি করে নেবেন। তাতে আপনি সুস্বাস্থ্যকর জীবনযাপনের একটি রাস্তা খুলে যাবে। জি, আসলে অনেকগুলো বিষয় এখন জানা গেল এবং আরও জানবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পর ফিরছি আবার আপনাদের কাছে। বিরতির পর আবারও আমরা ফিরলাম। এবার শুরু করব একটু অধ্যাপক ডাক্তার তানজিনা হাসান আপনার কাছ থেকে। বারবার উঠে আসছে আমাদের এই থাইরয়েড হরমোনের স্ক্রিনিংয়ের কথা। এখন আমি যদি বলি, আসলে অ্যাজ এ হোল কিন্তু সবাই স্ক্রিনিংয়ে আসবে না বা তাদের আনাও যাবে না। সেই ক্ষেত্রে সবার একটা প্রশ্ন যে আমার কোনো লক্ষণ থাকবে কিনা বা যে ধরনের সমস্যাগুলো থাকলে আমি স্ক্রিনিংয়ের ক্ষেত্রে যাব। একটু যদি বলেন যে এই যে স্যার বললো হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড, আমরা জানি হাইপো মানে কমে যাচ্ছে, হাইপার মানে বেড়ে যাচ্ছে, এদের আসলে কোনো লক্ষণ থাকবে বা যেটা দেখলে অবশ্যই টেস্ট করতে হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ উপসর্গগুলো না থাকলে তো আসলে আমাদের দেশের মানুষ খুব একটা চিকিৎসকের কাছে যান না। থাইরয়েডের মূলত মোটা দাগে 4 রকমের প্রবলেম হতে পারে। একটা হচ্ছে হাইপোথাইরয়েড মানে হরমোনের ঘাটতি, আরেকটি হচ্ছে উল্টোটাই হাইপারথাইরয়েড বা হরমোনের বাড়তি। কোনো ক্ষেত্রে শুধু গলগণ্ড, যেটা কোনো হাইপোও নয় হাইপারও নয়, এরকম শুধু সিম্পল গলগণ্ড হিসেবে থাকতে পারে। কারো ক্যান্সার হতে পারে, যদিও পরের যেটা সেগুলো একটু কম। এর মধ্যে সবচেয়ে বেশি হয় হাইপোথাইরয়েডিজম বা হরমোনের ঘাটতি। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে নানা রকমের উপসর্গ দেখা দিতে পারে। একই মানুষের যে সব উপসর্গ থাকবে তাও নয়।
সবার আগে দেখা যায় একটি ক্লান্তি বা অবসাদগ্রস্ততা, যেটা আগের চেয়ে এনার্জি লেভেলটা একটু কমে যায়, কোনো কিছু করতে ভালো লাগে না, ঘুম ঘুম আসে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ উপসর্গ, যেটা আমরা প্রায়ই মিস করে যাই। আমরা মনে করি যে এই ক্লান্তিটা হয়তো আমাদের কাজের চাপের জন্য বা অন্য কিছুর জন্য। সেই সাথে দেখা যায় যে ত্বকের সমস্যা, ত্বকে নানা ধরনের শুষ্কতা এবং অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে, চুল পড়ছে। কৈশোরকালে মাসিকের সমস্যা বা তরুণীদের মাসিকের সমস্যা, অনিয়মিত মাসিক হতে পারে। ওজন বৃদ্ধি একটি খুব গুরুত্বপূর্ণ উপসর্গ, যে হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, কিন্তু ওজন বাড়ছে, এদিকে আবার ক্লান্তিও বাড়ছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু মানসিক সমস্যা, যেমন ডিপ্রেশন, বিষণ্ণতা, কিছু ভালো না লাগা, এ ধরনের সমস্যাও দেখা দেয়, যেটা আমাদের দেশে খুবই কম আমরা এটাকে গুরুত্ব দিই। তাহলে এই ধরনের ছোট ছোট উপসর্গগুলো থাকলেও আমাদেরকে অবশ্যই থাইরয়েড হরমোন পরীক্ষা করতে হবে। জি, সেক্ষেত্রে এই যে টেস্ট করবে এবং করার পরে যদি ধরা পড়ে একজনের, আমি যদি যেহেতু হাইপোথাইরয়েডের রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি, সেটাকেই যদি ধরে নেই যে একজনের হাইপোথাইরয়েড ধরা পড়লো বা হরমোনের সমস্যা, চিকিৎসা পদ্ধতিটা আসলে কি, এবং চিকিৎসার সময় কি আসলে সারা জীবন লাইফ লং, নাকি অল্প কিছুদিন চিকিৎসা করলেই সম্ভব? হ্যাঁ, এটি আসলে যখন থাইরয়েড হরমোন আমরা টেস্ট করে থাকি, সেক্ষেত্রে কয়েকটা হরমোনই পরীক্ষা করি, যেমন হচ্ছে T4 থাইরক্সিনও পরীক্ষা করি, T3ও করি, কখনো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা করা হয়। এই সব কিছু মিলিয়ে একজন চিকিৎসক সিদ্ধান্ত নেন যে তাকে চিকিৎসা দেবেন কিনা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সাবক্লিনিক্যাল থাকে, মানে হচ্ছে একটি হরমোন বেড়েছে কিন্তু আরেকটা নর্মাল আছে, সেই ক্ষেত্রেও চিকিৎসা দরকার পড়বে কিনা সেটাও চিকিৎসকই সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিশেষ করে যদি কেউ সন্তান গ্রহণ করতে চান বা কেউ যদি প্রেগনেন্ট হন, তাহলে আমরা কিন্তু খুব টাইটলি এই TSHটা কন্ট্রোল করতে চাই। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা গ্রহণ করে সেটাকে ওই মাত্রার নিচে রাখতে হবে। তাহলে এটা বারবার পরীক্ষা করে বারবার চিকিৎসকের কাছে গিয়ে এই ডোজগুলো ঠিক করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের কারণ হচ্ছে অটোইমিউন ডিজিজ, মানে রোগ প্রতিরোধ ক্ষমতার অসামঞ্জস্যের কারণে এই রোগটি হয়। সেই ক্ষেত্রে সারা জীবনই আজীবনই ওষুধ খেয়ে যেতে হয়, কিন্তু আজীবনই একটা মনিটরিংয়ের মধ্যে থাকতে হয়, কখনো বাড়তে পারে কখনো কমতে পারে, সেই অনুযায়ী ওষুধের মাত্রা ঠিক করতে হয়। এবং জীবনে কোনো কোনো পর্যায়ে ওষুধ বেশি লাগে, যেমন প্রেগনেন্সিতে, যেমন কৈশোরের গ্রোথের সময়, তখন হয়তো দরকার পড়ে। আবার কোনো কোনো সময় ওষুধের ডোজ কমানোও যায়। তাহলে এটি চিকিৎসকের সাথে সবসময় যোগাযোগ রেখে এটি ঠিক করতে হবে। তার মানে এটা একটা স্ক্রিনিংয়ের বিষয়, এবং সারা জীবনই যদি কেউ আসলেই হরমোনজনিত সমস্যায় ভুগে থাকেন, তাহলে তার সারা জীবনই একটা স্ক্রিনিংয়ের বা মনিটরিংয়ের বিষয় চলে আসছে। স্যার, আপনার কাছে জানতে চাই, যারা আসলে হাইপার থাইরয়েড, মানে যাদের একটু বেশি হরমোনের প্রকোপটা বেশি পাওয়া যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনাদের কি পরামর্শ থাকে চিকিৎসার জন্য? প্রফেসর তানজিনা যেটা বলেন তার উল্টাটা ঘটবে। এখানে কিন্তু খুব সরল অঙ্ক আর কি, কমে গেলে যেরকম, উল্টা হলে সেটারই উল্টাটা হয়। যেমন ধরুন, রুগীটি থাইরয়েড হরমোন বেড়ে গেলে অস্থির হয়ে যাবে, মনোযোগ দিতে পারবে না, কথাবার্তাতে আচার আচরণে অস্থিরতা প্রকাশ করবে, ঘুমাতে পারবে না ঠিকমতো, বুক ধরপড় করবে, আগের মতো কাজ করতে পারবে না বুক ধরপড়ের কারণে। উনি হয়তো দেখা গেলো যে 3-4 তলা ইজিলি আগে উঠে যেতেন, এখন 2 তলা গেলেই এমন বুক ধরপড়ানি করছে যে বিশ্রাম নিতে হচ্ছে। উনি খেয়াল করবেন যে অন্যদের চেয়ে ওনার বেশি গরম লাগছে এবং ঘামছেন, তার মধ্যেও হাত গরম থাকতে হবে। এটা কিন্তু খুব কম ঘটনা, 2টা ঘটনা আছে পৃথিবীতে যে যখন ঘামে এবং হাত গরম থাকে, তার মধ্যে এটি একটা। কারো কারো গলা ফোলা থাকতে পারে, কারো কারো গ্রেপস অপথর্নোপ্যাথি হয়, চোখ বড় হয়ে যায়। আর অধিকাংশ ক্ষেত্রে আগের সমান খায় বা বেশি খায়, কারণ মেটাবলিজম বেড়ে গিয়েছে, তারপরেও ওজন কমতে থাকে। প্রজনন ক্ষমতা হ্রাস পায়, পুরুষদের জনসক্ষমতা কমে যায়, এবং অধিকাংশেরই এরকম হয় যে যে কোনো কাজ আগে যেরকম করছেন তাতে গিয়ে কাজের চেয়ে অকাজ বেশি হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, মাসিকের অনিয়ম হবে, পায়খানার ঘনত্ব ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে আগের তুলনায়। কেউ হয়তো প্রতিদিন একবার বা কোনো 2 দিনে একবার, এখন দেখা দিনে 3-4 পায়খানা করছে, ঠিক ডায়রিয়ার মতো নয়, কিন্তু বেড়ে গিয়েছে। তাহলে এখানে যেটা হয় কি, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ করা বেড়ে যায়, এবং এই কাজ করা বেড়ে গেলে খাদ্য গ্রহণ বেড়ে যায়। এবং এইখানে হাইপোথাইরয়েডের সাথে যেটা বড় পার্থক্য, হাইপোথাইরয়েড সবসময় একটা নিরীহভাবে উপস্থাপিত হয়। এখানে কি, এটা কিন্তু চরম অ্যাগ্রেসিভভাবে উপস্থাপিত হয়, এবং হার্ট রেট এবং হার্টের কার্যক্রম এমন বেড়ে যায়, রুগী কিন্তু ভাবতে পারে যে ওনার হার্ট অ্যাটাক করেছে। তাহলে কার্ডিওলজিস্টের কাছে গেলেন, উনি দেখলেন যে না, এটা থাইরয়েডের সমস্যা, কিন্তু সত্যি সত্যি হার্টের সমস্যায় মারাও যেতে পারে। কিন্তু এটা কিন্তু এজন্য হাইপোথিসিস, এটা কিন্তু খুব মারাত্মক একটি অবস্থা। এবং আমরা তারপরে রোগীকে শনাক্ত করার চেষ্টা করি যে এখানে থাইরয়েড হরমোন বেশি পাওয়া যাবে। সেটা কিন্তু আমি একটা জিনিস এখানে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো একই সাথে, যে হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম যাই হোক,
প্রধান হরমোন কিন্তু থাইরক্সিন, আমাদের FT4 নামে দেখি। আর যেটা সবচেয়ে বেশি দেখি আমরা, এটা কিন্তু সবসময় বেশি দেখার কথা নয়, TSH হলে কিন্তু এটা ইনডাইরেক্ট মার্কার। থাইরয়েড হরমোনের উৎপাদন কমে গেলে TSH বেড়ে যাবে। কিন্তু তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে থাইরয়েড হরমোন হাইপো মানে কম, হাইপার মানে বেশি। এবং হাইপার যদি বেশি হয় TSH কমে যাবে, হাইপোতে যদি FT4 কমে যায় TSH বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু দ্বিতীয়টাকে প্রথমে আনা উচিত হবে না, অনেকেই সেটা করেন। এখন আমরা কি করি, এর সাথে আরও কিছু হরমোন দেখতে হয়, কারণ কিছু কিছু সময় এমন হয় যে এই প্রদাহের কারণে হরমোন যেটুকু তৈরি হয় একটা রিজার্ভ থাকে, রিজার্ভটাকে দ্রুত ব্রাস্ট আউট হয়ে গেছে, তো রুগী কিন্তু হাইপারথাইরয়েডিজমের মতো লক্ষণ দেখা দেয়। সেই ক্ষেত্রে কিন্তু আসলে হাইপারথাইরয়েডিজম হয়নি, এটা কয়দিনের মধ্যে দেখা গেলো 4-5-6 সপ্তাহের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যায়। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা একটু ধীরে সুস্থে আগাই, এই ক্ষেত্রে রুগীর লক্ষণও খুব প্রবল, আমাদেরও খুব কঠোরভাবে চিকিৎসা করতে হয়। অধিকাংশ রোগীর চিকিৎসা বন্ধ করে দিয়ে উনি মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, কারো কারো হয়তো একটু বেশি সময় লাগে। জি, খুব সুন্দর বলেছেন ডাক্তার শাহজাদা সেলিম। আমি এই কথা রেশ ধরে একটু ডাক্তার তানজিনা আপনার কাছে জানতে চাইব, স্যার বলছিলেন যে অনেক সময় গ্রন্থি ফেলে দিলে যে হাইপারথাইরয়েডের রোগী ছিল তার ক্ষেত্রে তখন কিন্তু আবার হাইপোথাইরয়েডের মতো ঔষধ দেওয়া লাগছে, তাকে বাইরে থেকে তাকে হরমোন দিতে হচ্ছে। এরকম কোনো আসলে পর্যায়ে আসে কিনা যে হাইপারথাইরয়েডের রোগী একসময় হাইপোথাইরয়েডে আবার পরিণত হচ্ছে, বা হাইপোথাইরয়েডের রোগী কি কখনো আবার হাইপারথাইরয়েডে যায় কিনা? আপনারা যে স্ক্রিনিংটা করার কথা বলছেন রোগ ডায়াগনোসিসের পরে, এতে আপনারা এই ধরনের রোগী আবার পান কিনা? থাইরয়েডের হরমোনের যে ওঠানামা এটা কিন্তু চলতেই পারে, এবং হাইপারথাইরয়েডের ওষুধ ছাড়া দুটা বড় চিকিৎসা আছে। একটা হচ্ছে সার্জারি, গ্ল্যান্ডটা কেটে ফেলে দেওয়া, আরেকটা হচ্ছে রেডিও অ্যাবলেশন, যেটা স্যার বললেন। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু থাইরয়েড গ্রন্থিটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা চেষ্টা করা হয় হাইপারথাইরয়েডিজমের চিকিৎসার একটা পার্ট হিসেবে। যখন থাইরয়েড গ্ল্যান্ডটাকে নষ্ট করে দেওয়া হয় রেডিও অ্যাবলেশনের মাধ্যমে বা সার্জারির মাধ্যমে, তাহলে এর পরবর্তী কনসিকুয়েন্স হচ্ছে তিনি হাইপোথাইরয়েডিজমে পরিণত হবেন। এটা চিকিৎসার উদ্দেশ্যেই করা হয়, কারণ হাইপারথাইরয়েডিজম বেশি খারাপ, সেখানে মৃত্যু ঝুঁকি আছে এবং নানা রকম কার্ডিয়াক ঝুঁকি আছে। পরবর্তীতে যিনি হাইপোথাইরয়েডিজম হয়ে গেল তিনি তাহলে আজীবন থাইরক্সিন গ্রহণ করবেন এবং TSH এবং T4 এর মাত্রাটা সঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে হাইপার থেকে হাইপোতে চলে আসতে পারে। আবার কখনো কখনো এমনও হতে পারে যে আগে হাইপোথাইরয়েডিজম ছিলেন, কিন্তু একসময় গিয়ে তার ওষুধ খেতে খেতে সেটা আবার হাইপারের দিকে চলে যেতে পারে, সেই ক্ষেত্রেও আমাদেরকে ওষুধের মাত্রা সামঞ্জস্য করতে হতে পারে। তাহলে এটি একটি আজীবন প্রসেস যেখানে থাইরয়েড হরমোনের ওঠানামা হতেই থাকে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ মানুষের এবং অনেক চিকিৎসকেরও ধারণা আছে যে গলা ফুলে গেলে বা থাইরয়েড ফুলে গেলে সেটা ফেলে দিতে হবে। এই ধারণাটি কিন্তু ভুল। খুব কম ক্ষেত্রেই সার্জারির প্রয়োজন হয়, যখন দেখা যায় হাইপারথাইরয়েডিজম কিছুতেই ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, বা যখন গ্ল্যান্ড এত বড় হয়ে গেছে যে শ্বাস আটকে আসছে, দম আটকে আসছে, বা খেতে অসুবিধা হচ্ছে, অথবা যদি কখনো আমরা মনে করি যে এখান থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, তাহলে এরকম 2-4টি ক্ষেত্রে কিন্তু আমরা এটি ফেলে দেওয়ার কথা বলি। তাহলে এই ধারণাটাও ভুল যে গলগণ্ড হলেই সেটা কাটতে হবে বা ফেলে দিতে হবে, এটাও একটা ভুল ধারণা জনগণের মধ্যে রয়ে গেছে। আসলে রোগী টু রোগী আমরা যেটা বলি অনেক সময় ভ্যারি করে, এবং চিকিৎসক দেখে শনাক্ত করেন যে কোন রোগীর ক্ষেত্রে তিনি কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করবেন। যেহেতু ক্যান্সারের কথা আসলো, আমি একটু স্যারের কাছে থাইরয়েড ক্যান্সার নিয়েও জানতে চাইবো, পাশাপাশি যেহেতু থাইরয়েড নিয়েই আজকে কথা হচ্ছে, এই যে থাইরয়েড গ্রন্থির ক্যান্সার, সেই ক্ষেত্রেও কি সবার অপারেশন লাগে কিনা, এবং হরমোনের এই ক্ষেত্রে কোনো প্রভাব রয়েছে কিনা? জি, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হলো একটু আগে যেটি বললাম যে কিছুদিন আগ পর্যন্ত ধারণা ছিল যে মোট ক্যান্সার রোগীর 100 জনের মানে 1% ছিল থাইরয়েডের রোগী, 1% কম। এখন দেখা যাচ্ছে যে 3%-এর বেশি। তাহলে এটি একটা নতুন ভাবনা। আমি একটু সাম্প্রতিক গবেষণার কথা বলি যে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, ডাক্তার খালেকুজ্জামান প্রিন্সিপাল ইনভিসে, ওনারা একটা সার্ভে করতেছেন, পাইলট সার্ভে চলছে। সেখানে দেখা গেছে যে একদম গ্রামাঞ্চলে কিন্তু ভৈরবে করছে কাজটা ওনারা। গ্রামাঞ্চলে ওখানে ওই যে সবার চেয়ে বেশি রুগীর সংখ্যা পেয়েছেন ওরাল ক্যান্সার, যেটি জর্দা, সাদা পাতা এগুলো খাবার সাথে সম্পর্ক আছে। 2 নম্বরে কিন্তু থাইরয়েড ক্যান্সার। তাহলে আমাদের কিন্তু সচেতন হওয়ার অনেক জায়গা এখনও রয়ে গেছে, যে আমরা যতটা গুরুত্ব মানে সংখ্যার দিক থেকে কম ভাবছি, ততটা কম নয় কিন্তু বাংলাদেশে। একটি কথা। দ্বিতীয় কথা হলো থাইরয়েডের ক্যান্সারের সমস্যা হলো যে ক্যান্সারটি দ্রুত ছড়ায় না, মানে মেটাস্টেসিস যেটা বলে। অন্য অনেকগুলো ক্যান্সার আছে কিন্তু, যেমন বঙ্গজনিক কার্সিনোমা ধরি, অনেক রোগী এমন সময় অবস্থায় ধরা পড়লো যে ছড়িয়ে গেছে, কিছু করার নেই।
থাইরয়েড গ্রন্থি কিন্তু খুব ধীরে ধীরে বড় হয় গ্রন্থিটি, এই ক্যান্সারটি আস্তে আস্তে খুব ধীরে ছড়ায়। তো এটি একটি ভালো দিক। খারাপ দিক হলো এদের ধরাও পড়ে অনেক পরে। এখন এই থাইরয়েডের ক্যান্সার যদি কারো হয়, তো ক্যান্সার তো সকল ক্যান্সারকে তো আমাদের দূর করাটা জরুরি, কিন্তু সেটা কি অপারেশন করে দূর করব? সেটা নাও হতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু রেডিও অ্যাবলেশন করে দূর করা যেতে পারে। কিন্তু এটি কিন্তু সার্জন সিদ্ধান্ত নেন, এটা কিন্তু সারা পৃথিবীতেই কিছু কমন হিসাব আছে যে এই স্কোরিং সিস্টেম করা হয় যে এটি এখনই অপারেশন করা উচিত, একে অপারেশন পরে করলে হবে, একে অপারেশনের পরে রেডিওথেরাপি, একে অপারেশনের পরে রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতে হবে। এগুলো কিন্তু একটা প্রোটোকলের মধ্যে হয়, এটা কিন্তু কোনো ডাক্তার ইচ্ছা মতো করে না। সকল সেন্টারেই সকল ডাক্তারই এই প্রোটোকলের মেনেই চলে। তো অধিকাংশ রোগীর কিন্তু অপারেশন লাগে এই কারণে যে হয়তো গ্রন্থিটির মধ্যেই সীমাবদ্ধ আছে, অপারেশন করে পুরা গ্রন্থিটি হতে ফেলে দিল না, তাহলে যে অংশটুকু আক্রান্ত সেটুকুই এবং তার কাছের একটা আরও কিছু এলাকাটা ফেলে দিয়ে গ্রন্থিটি যদি রেখে দেওয়া যায়, তাই ওই গ্রন্থিটির হরমোনটি তার চাহিদা পূরণ করবে, এই উদ্দেশ্যে রেখে দেওয়া যায়। এই ক্ষেত্রে একটু ঝুঁকি থাকে কারো ক্ষেত্রে, যদিও সকলের ক্ষেত্রে নয়। যে দেখা গেল যে অংশটুকু ভালো মনে করে রেখে দেওয়া হলো, সেখানে কিন্তু আবার ক্যান্সার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা খুব ক্রিটিক্যালি সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে পুরা গ্রন্থি ফেলে দেওয়া হবে নাকি একটু রেখে দেওয়া যাবে। আমি আরও জানবো থাইরয়েড নিয়ে। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও ফিরলাম আপনাদের কাছে। আমি যাচ্ছি অধ্যাপক ডাক্তার তানজিনা হোসেন আপনার কাছে। থাইরয়েডের তো অনেক লক্ষণ, চিকিৎসা, অনেক কিছুই শুনলাম। আসলে আরও একটি প্রশ্ন মানুষের মনে জাগে যে থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে আমার আসলে ডায়েটটা কেমন হবে? আমি সব কিছু খেতে পারবো না, খানায় বা আমার জীবন লাইফ স্টাইলে কোনো চেঞ্জ আনার প্রয়োজন রয়েছে কিনা, সে বিষয়টি নিয়ে জানবো। হ্যাঁ, ধন্যবাদ। এটাও খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে বেশিরভাগ রোগীরই প্রশ্ন থাকে যে থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে আমি কি খেতে পারবো, কি পারবো না, আমার জীবনযাপন পদ্ধতিতে কোনো চেঞ্জ আনতে হবে কিনা। আমরা জানি যে বেশিরভাগ রোগী হচ্ছে হাইপোথাইরয়েডিজমে। সে কারণে হাইপোথাইরয়েডিজমে অনেকেরই সাথে সামান্য গলগণ্ড থাকতে পারে। অনেকেরই ধারণা যে বিভিন্ন ধরনের সবজি খাওয়া যাবে না, যেমন ধারণা হচ্ছে ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি এগুলো খেলে থাইরয়েডের সমস্যা বাড়ে। এই ধারণাটা আসলে অতটা সত্যি নয়, এটি অমূলকই। কারণ হচ্ছে যে এই ধরনের সবজি গলগণ্ডের পরিমাণ একটু বাড়ায় বলে থিওরিটিক্যালি বলা আছে, কিন্তু তার জন্য যে অনেক বেশি খেতে হবে, আমরা তো আসলে এত বেশি খাই না, মানে অনেক এত বেশি খাওয়ার অভ্যাস তো আমাদের নেই। তাই স্বাভাবিক পরিমিত পরিমাণে এগুলো খাওয়া যাবে। এখানে আমি শুধু একটা পয়েন্ট যোগ করি, পরে আপনি বাকিটা। এটা হলো যে ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি যদি কেউ লবণ দিয়ে খায় এবং সিদ্ধ না এই অবস্থাতে খায়, ওই যে লবণটা ব্রকলি বা ফুলকপির গায়ে লাগানো হয়েছে, ওই লবণের আয়োডিনটুকু অ্যাবজর্পশন হবে না। তাহলে এখানে আমাদের জন্য আমরা একটু নিরাপদে আছি যে আমরা প্রথমত ব্রকলি কম খাই, ফুলকপি কম খাই, অনেক বেশি নয়। দ্বিতীয় হলো সিদ্ধ করে খাই। আমরা তো বেশিরভাগ সবজি রান্না করে র ফুড। তাহলে এটার সারাংশ হলো আমাদের এটা নিয়ে ভাবারই দরকার নেই। এবং অনেকে মনে করেন যে এগুলো ছেড়েই দিই, কিন্তু এগুলো কিন্তু ভিটামিন যুক্ত খাবার, একেবারে ছেড়ে দেওয়ার দরকার নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেদ্ধ করে খাই, রান্না করে খাই, এটা খুব একটা ঝুঁকি তৈরি করে না। তাহলে এটা হচ্ছে একটা আমাদের ভুল ধারণা। তবে হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের ওজন বৃদ্ধি হয়, তাদের রক্তে কোলেস্টেরল বা ক্ষতিকর কোলেস্টেরল বাড়ে এবং তাদের পরবর্তীতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। সেই কারণে আমাদের একটি স্বাস্থ্যকর জীবনযাত্রাতে চলে যেতে হবে। কম তেলযুক্ত, কম ভাজা পোড়া, রিচ ফুড কম খাওয়া, যাতে ওজন না বাড়ে, যাতে কোলেস্টেরল না বাড়ে, এই ধরনের একটি জীবনযাপনে আমাদের চলে যেতে হবে। তাহলে আমরা পরবর্তী ঝুঁকিগুলো থেকে বাঁচতে পারবো। উল্টো দিকে হাইপারথাইরয়েডিজমে যেহেতু বুক ধরফর করা, গরম লাগা, অস্থির লাগা এগুলো থাকে, তাহলে যেসব জিনিস যেমন চা, কফি, ক্যাফেইন এগুলো এই সিমটমগুলোকে বাড়ায়, তাহলে সেগুলো তিনি কিছুদিন অ্যাভয়েড করতে পারেন। কিন্তু এমনিতে থাইরয়েডের সাথে খাবার দাবারের যে খুব বেশি রিলেশন আছে তা নয়। আয়োডিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন বর্তমানে বাংলাদেশে তো আয়োডাইজড সল্ট বিক্রি হয়, আমাদের লবণগুলোতে আয়োডিন দেওয়া থাকে। সে কারণে আয়োডিনের অভাব এখন আর আছে বলে আমরা বিশ্বাস করি না। তারপরেও কোনো একটা কারণে থাইরয়েড হরমোনের রোগীগুলো অনেক বাড়ছে, রোগীর সংখ্যা অনেক বাড়ছে। জি, অনেক ধন্যবাদ। আসলে এই যে ডায়েটের বিষয়টা নিয়ে সবার এত কনফিউশন, আপনি আজকে একদম পরিষ্কার করে বললেন এবং সাথে স্যার অ্যাড করলেন যে কোথায় আসলে মনোযোগটা দিতে হবে। স্যার বলছিলেন যে আমাদের আসলে এটা এখন ভাবারই দরকার নেই, কারণ আমরা ওভাবে আসলে খাদ্যাভ্যাস
খাদ্যাভ্যাস আমাদের না যে আমরা কাঁচা সবজি খাবো, আমাদের খাদ্যাভ্যাসে আমরা রান্না বরং করে আমরা একটু প্রসেস করে স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকতে পারি কিনা সেটা জি লাইফস্টাইলটা চেঞ্জ করার মাধ্যমে। স্যার আপনার কাছে একটু যাচ্ছি, অলরেডি ম্যাডাম বলছিলেন যে আয়োডাইজড লবণের কথা। এই যে আয়োডিনযুক্ত লবণের এক সময় খুব আমি বলবো যে কথা উঠেছিল যে আয়োডিনযুক্ত লবণ খান নয়তো আপনার তখন বলতো যে গলগণ্ড রোগ হবে বা বোবা কালা এই ধরনের। এটা কি আসলে থাইরয়েড হরমোনের জন্যই? এটার সাথে শুধু গলগণ্ড রোগ না অন্যান্য কিছু সম্পর্কিত আছে? এটা খুব গুরুত্বপূর্ণ ভাবনা আমাদের, কারণ এটা খুব কার্যকরী করা সম্ভব। ম্যাডাম যেটা বললেন যে আয়োডিনযুক্ত লবণ খাচ্ছে, এটি কিন্তু 1993 সন থেকে ইউনিভার্সাল সল্ট আয়োডিনেশন প্রোগ্রাম চালাতেন সরকার ইউনিসেফের অর্থায়নে, যেটি 2007-এ বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেছে, সকল প্রকল্প একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে, সে সময় পার হয়ে গেছে। তারপরে গবেষণায় দেখা গেল যে আমাদের বাজারের অধিকাংশ লবণ 98% লবণে কিন্তু আয়োডিনযুক্ত, পর্যাপ্ত আয়োডিন ছিল। তাই এটি আমাদের জন্য কিন্তু একটা সন্তোষজনক অবস্থা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রকল্পটি বন্ধ হওয়ার পরে সরকার কিন্তু তদারকি করছে না ওভাবে। তদারকি বাজার থেকে র্যান্ডম কিছু সিলেকশন করে, তাতে যে তথ্য IPHN পেয়েছে এই সাম্প্রতিককালের তথ্য, যে ঢাকা শহরে 67% লবণে আয়োডিন থাকে। তাহলে 33% কিন্তু নেই। ঢাকার থেকে যত বাইরে যাচ্ছে, মানে বড় শহর থেকে, তত কম আয়োডিন। এই ঝুঁকিটা কিন্তু থেকে গেল নাম্বার 1। এটি কিন্তু বাজারের ঝুঁকি। রান্নাঘরের একটা বাড়তি ঝুঁকি আছে, সেটি হলো আয়োডিন একটি আয়োডাইড নামে থাকে একটা ভোলাটাইল উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী মানে বাতাসে উবে যাবে, ক্রমশ উবে যাবে, হঠাৎ করে যায় না। তাহলে যদি আমি লবণটি অনেক আগে কিনে রাখি, প্যাকেটে যদি রেখে দিই, প্যাকেটের ভিতরেও কিন্তু লবণ নিচের দিকে, আয়োডিন উপরে থেকে যাবে, প্যাকেটটি কাটলেই কিন্তু বাতাসে চলে যাবে। দ্বিতীয় হলো যদি রান্নাঘরেই রাখি, তো উদ্বায়ী ও তো এমনি নাচনি বুড়ি, তারপরে ঢোলের বাড়ি পেয়ে গেল, তো ও তো যদি বয়মেও রাখেন খুললেই কিন্তু উপরে চলে যাবে। তাহলে এটা সমাধান কি? সমাধানটা হলো যে কোনো পরিবারে তো একটা নির্দিষ্ট ধরন আছে, কজন মানুষ খান, কতটুকু লবণ খান। উনি মিনিমাম লবণ কিনবেন, আধা কেজি বা 1 কেজি, ফুরিয়ে গেলে আবার কিনবেন একটি। দ্বিতীয় হলো ঘরেতে যখন লবণ রাখা হবে সেটি একটা এয়ার টাইট বয়েমে রাখতে হবে। তৃতীয় হলো তরকারিতে যে লবণটা দিবেন সকল রান্নার শেষ পর্যায়ে দিবেন, তাহলে এটি উবে দেওয়ার সম্ভাবনা কমে যাবে। কিন্তু ডাইনিং টেবিলে যে লবণটি রেখে দিয়েছে তার একদিকে একটু কাটা আছে, খোলা আছে, ওই লবণে খালি উনি সোডিয়াম ক্লোরাইড পাবেন, যেটি ওনার উচ্চ রক্তচাপের সাথে যুক্ত আছে, ডায়াবেটিসের সাথে যুক্ত আছে, আয়োডিনের সাথে কোনো সংযুক্তি নেই। তাহলে আমরা বাংলাদেশে কিন্তু লবণ বেশি খাই, তারপর আয়োডিন কম পাই। বাজারের একটি সমস্যা আছে, আর আমাদের পদ্ধতিগত ত্রুটি আছে। তাহলে আমরা সরকারকে অনুরোধ করব যে বাজারে যেন সকল লবণে পর্যাপ্ত আয়োডিন থাকে সেটি নিশ্চিত করা। আর যারা ব্যবহার করবেন তারা যে তথ্যগুলো বললাম এটুকু বুঝে ব্যবহার করবেন, যে লবণ কেনা হয়েছিল যে পরিমাণ আয়োডিন দিয়ে, আপনি যেন সে পরিমাণ পেতে পারেন। তাহলে আমরা আশা করতে পারি যে আয়োডিনের ঘাটতিটা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটি তথ্য এখানে বলি, আমরা যে খাবারগুলো আমরা খাই তাতে আয়োডিনের সাথে থাইরয়েডের খুব বেশি সম্পর্ক নাই, কিন্তু যেহেতু প্রধান অংশ রোগী হলো হাইপোথাইরয়েডিজমের, তাদের আয়োডিন বৃদ্ধি করার একটা প্রবণতা আমাদের থাকতে হবে। সেটির জন্য শুধু ওই লবণ নয়, সামুদ্রিক মাছ বা মৎস্য খাওয়ার আমাদের অভ্যাস বাড়াতে হবে। এতে কিন্তু আমরা খুব বেশি খাই না বাংলাদেশে। এত বড় সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর, কিন্তু আমরা কিন্তু অধিকাংশ রপ্তানি করি আর খুব বেশি খেতে অভ্যস্ত নই। আমাদের খাওয়া এটি কিন্তু আমাদের করাটা অবশ্যই জরুরি। জি স্যার, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি দিয়েছেন আমার মনে হয়, যেটা আসলে সাধারণ মানুষ অতটা এখন পর্যন্ত জানেন না। যে আপনি বললেন কিভাবে লবণটা ব্যবহার করতে হবে এবং লবণে যতটুকু আয়োডিনই আছে আমরা সেটা কিভাবে ইউটিলাইজ করতে পারি বা ব্যবহার করতে পারি কিচেন বা রান্নাঘরে। আপনি যে পদ্ধতিগুলো বললেন, আশা করি সবাই অনেক উপকৃত হবেন এই ইনফরমেশনগুলো নিয়ে। আবার একটু যাচ্ছি আমাদের ডাক্তার তানজিনা হোসেন ম্যাম আপনার কাছে। শুরুতে একটা কথা স্যার বলছিলেন যে স্ক্রিনিং করার কথা, আমি আবার সেই স্ক্রিনে চলে যাচ্ছি। হরমোনের হয়তো কেউ জানেই না, রুটিন টেস্ট করতে এসে তার ধরা পড়লো তার থাইরয়েড হরমোনে কিছু সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই, যাদের কোনো লক্ষণ নেই, কোনো সিমটম নেই, কিন্তু আপনার কাছে একটা অন্য রোগ নিয়ে আসার কারণে আপনি স্ক্রিনিং করে দেখলেন তার থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কি চিকিৎসা আপনারা সাথে সাথে শুরু করে দেন, নাকি লক্ষণের জন্য অপেক্ষা করেন বা চিকিৎসা তার প্রয়োজন কিনা? কারণ রোগীরা কিন্তু প্রায় বলে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি নিজেও ব্যক্তিগতভাবে জুনিয়র চিকিৎসক হিসেবে দেখি, যদি কোনো রোগীকে আমি কাউন্সেলিং করার চেষ্টা করি যে আপনার এখন এই চিকিৎসাটা নেওয়া প্রয়োজন, তাদের একটা কথা থাকে, আমি কোনো সমস্যা বোধ করছি না, আমার কেন চিকিৎসা নিতে হবে? সেক্ষেত্রে কি বলা? এটা খুবই গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ। দেখা যায় যে রুটিন পরীক্ষা করতে গিয়ে কোনো একটি অপারেশনের জন্য বা অন্য কোনো কারণে টেস্ট করতে গিয়ে থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম এভাবেই ধরা পড়ে। তো অনেকে বলে যে আমার তো বর্ডার লাইনে আছে, আমার তো কোনো শারীরিক সমস্যা আমি বোধ করছি না, তাহলে কি আমি ট্রিটমেন্ট করব কিনা। এক্ষেত্রে চিকিৎসকরা আসলে একটা সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে থাকেন। এটা আসলে জাস্ট চাওয়ার ব্যাপার নয়। সেক্ষেত্রে যেমন কিছু কিছু শর্ত আছে, যদি অ্যান্টিবডি অনেক বেশি থাকে, যদি কারো গর্ভধারণের পরিকল্পনা থাকে, বা কেউ প্রেগনেন্ট অবস্থায় থাকেন, বা কারো শারীরিক বিকাশ হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে থাকেন, সেসব ক্ষেত্রে চিকিৎসা শুরুই করা হয়। খুবই কম ডোজে হলেও চিকিৎসা শুরু করা হয়, বর্ডার লাইনে হলেও শুরু করা হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার অপেক্ষা করি, ফলো আপে রাখি, যে পরবর্তীতে আবার চেক করে আসবেন এটি বাড়ছে না কমছে, সেটা আমরা দেখতে চেষ্টা করি। তাহলে এই সিদ্ধান্তগুলো আসলে বিশেষজ্ঞ চিকিৎসকই নিয়ে থাকেন, যে কার ট্রিটমেন্ট এখনই শুরু করবেন, কার ট্রিটমেন্ট হয়তো 6 মাস পর বা 1 বছর পরেও শুরু করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন যে হাইপোথাইরয়েডিজমে কিছু কিছু উপসর্গ খুবই মৃদু, মানে অত তীব্র নয়। যেটা আমি বলেছিলাম যে ক্লান্তি, অবসাদ, মন খারাপ থাকা, বিষণ্ণতা, তারপর হচ্ছে ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, সেসব ক্ষেত্রে রোগী অনেক সময় মনে করে যে আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা মনে করি যে তার এই সমস্যাটি আসলে থাইরয়েড হরমোনের কারণেই হচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় ট্রিটমেন্ট শুরু করতেই আগ্রহী থাকি। জি, সেক্ষেত্রে আসলে সেই বিশেষজ্ঞই সিদ্ধান্ত নেবেন রোগীকে কি কি টেস্ট আরও করিয়ে তাকে চিকিৎসায় নিতে হবে। আমরা আবার একটি বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি আপনাদের কাছে। বিরতির পর আমরা আবারও ফেরত আসলাম। আমাদের আজকের যে বিষয়টি রয়েছে থাইরয়েড গ্রন্থির বা হরমোনের যে সচেতনতা, একটু চলে যাব ডাক্তার শাহজাদা সেলিম স্যার আপনার কাছে। স্ক্রিনিংয়ের কথা বারবার আসছে, টেস্ট করার কথা বারবার আসছে, এমনকি রোগী যদি ধরা পড়ে তার হরমোনের সমস্যা, তারপরেও আপনারা বলছেন যে আমরা কয়েক মাস পর পর টেস্ট করে দেখি। সেই ক্ষেত্রে একটি বিষয় কিন্তু আমাদের দেশের রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেস্টের খরচ। থাইরয়েড হরমোন বা TSH, FT4 আপনি যে টেস্টগুলোর কথা বললেন, সেগুলোর খরচের বিষয়ে একটু জানতে চাইবো, এবং সরকারিভাবে এটার কতটুকু আসলে মানুষের জন্য সুযোগ রয়েছে। পাশাপাশি গুণগত মান, হরমোন টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটু গুণগত মান নিয়েও চিন্তা করি যে ঠিক মতো আসছে কিনা রিপোর্টটা, একটু স্যার জানবো আপনার কাছে। এটি জনস্বাস্থ্যের জন্য খুব একটা ভালো প্রশ্ন আর কি। রোগীদের এখন যেহেতু বাংলাদেশের সকল রোগীরই খরচের সকল টাকা তার পকেট থেকেই যায়, সুতরাং টাকাটা একটা বড় ইস্যু। আর হরমোনের আপনি যেটি বললেন, এটি আমরা একটু ঝামেলায় থাকি আসলে, যে প্রতিটা হরমোনের টেস্ট যদি 5 জায়গায় করা যায়, দেখা গেলো একটু পার্থক্য হয়, এবং সেটা TSH সবচেয়ে বেশি হয়। তো আমরা আশাবাদী যে এটি হয়তো সরকারের নজরদারি যদি বাড়ে, মানে ল্যাবগুলোর মান যদি সরকার নিশ্চিত করেন, তাহলে এই সমস্যা মিটে যাবে। কিন্তু সমস্যাটা কিন্তু আসলে আছে। আর টাকার কথা যদি ধরি, টাকার ক্ষেত্রে একদম সস্তা নয়, অনেক বেশি দামিও নয়, এমন একটা অবস্থায় এটি রয়ে গেছে। যদি FT4 TSH করি ঢাকাতে বেসরকারি হাসপাতালগুলোতে দুটো মিলে 1200 থেকে 1800 টাকার মধ্যে, সরকারি হাসপাতালে দুটো মিলে 700-800 টাকা এরকম। কিন্তু একটি ভালো খবর হলো যে একটু আগে যেটা বললাম, যে এই পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে সরকার 18টা সেন্টার এখন আছে, আরও বাড়াচ্ছে সেন্টার। এগুলো কিন্তু আরও কম পয়সায় সেবা দেয় এবং মান কিন্তু নিশ্চিত করে। এবং এখানে বিপুল পরিমাণ সাবসিডি সরকার তার নিজস্ব তহবিল থেকে দিচ্ছে জনগণের জন্য। তাহলে যেখানে যেখানে যাদের পক্ষে সম্ভব যাতায়াত করা, তারা কিন্তু ওই জায়গায় গিয়ে টেস্টিং করবেন, অনুরোধ করছি। মেডিকেল কলেজগুলোর বাকি ল্যাবগুলোও কিন্তু অনেকটা কম পয়সায় টেস্টিং করে দেয়। সুতরাং এখন যদি আমরা ধরি যে লোকজন তাদের মোটামুটি কম পয়সায় এই ভালো মানের টেস্টটি পাবে কিনা, চাইলেই পাবে। কারণ এখন মেডিকেল কলেজ কিন্তু এতগুলো মেডিকেল কলেজ হয়তো প্রতিটা ডিস্ট্রিক্টে নেই, কিন্তু এমন জায়গায় আছে যে পাশের 1-2টা ডিস্ট্রিক্ট থেকে হয়তো খুব সহজেই যাওয়া যায়। তাহলে যাদের টাকা একটি বড় কনসার্ন, সেক্ষেত্রে তারা মেডিকেল কলেজগুলোতেই যাবেন। আর টাকা যদি খুব বেশি সমস্যা মনে না করেন, তাহলে যেখানে ভালো ভালো ল্যাবরেটরি আছে সেখানে করা যাবে। আর একটু আপনি প্রশ্ন করেছেন যে অনেকবার করতে হয়, এটি একটি জানার জন্য, সকলকে জানাবার জন্য বলছি যে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা প্রায় সারা জীবনই করতে হয়। এবং রোগীরা ভাবে কি যে এখন তো ওষুধ খেয়ে আমার স্যার বা ম্যাডাম বলেছে ভালো আছে, আমি সব কিছু ভুলে গেলাম, ওষুধ খাচ্ছে আর সব ভুলে গেল। কিন্তু এই রোগী কিন্তু ওই ম্যাডাম একটু আগে যেরকম বলেছেন, দেখা গেলো 1.5 বছরের মাথায় হাইপোথাইরয়েডের রোগী হাইপারথাইরয়েডের অবস্থা নিয়ে আসছেন, কারণ ওনার মাঝখানে টেস্ট করে আমার ওষুধ কমাবার দরকার হতো। এই সময়টা রোগী চিকিৎসকের কাছে যাননি।
আবার অনেক রোগী উল্টাটা হবে, যে ওনার ডোজ বাড়াবার দরকার ছিল কিন্তু উনি ডাক্তারের কাছে যাননি, এখন দেখা গেল যে উনি হয়তো 100 মাইক্রোগ্রাম করে খাচ্ছিলেন, 100-150 করতে হবে, কিন্তু উনি না আসার কারণে এখন আবার লক্ষণ দেখা দিয়েছে হাইপোথাইরয়েডের জন্য। তো এটি বলে আমি সকলকে অনুরোধ করব যে চিকিৎসক আপনাকে ওষুধ ঠিক করে দিবেন এবং বলবেন যে এতদিন পরে আবার টেস্ট করে দেখাতে হবে, সেই টাইমটা মেনে চলবেন। আরেকটি হলো যে আজীবন ওষুধ খাবেন, এর মাঝখানে তো ভুলভাল হওয়ার একটা সুযোগ থাকে, এটি কিন্তু করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় বললেন, বিশেষ করে টেস্ট করার এবং খরচের কথা। আমার মনে হয় যারা আসলে এই ধরনের রোগে ভুগছেন বা স্ক্রিনিংয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নেই। স্যার বললেন মেডিকেল কলেজগুলোতে অনেক কমে আসলে চেষ্টা করা হচ্ছে গুণগত মান রক্ষা করে হরমোনের রিপোর্টগুলো দেওয়ার। একটু যাচ্ছি অধ্যাপক ডাক্তার তানজিন হোসেন আপনার কাছে। আসলে ক্যান্সারের একটা বিষয় নিয়ে আমরা একটু আগে শুনছিলাম স্যার এবং আপনার কাছে। সেক্ষেত্রে যাদের ক্যান্সার ছিল, থাইরয়েড গ্রন্থির অপারেশন হয়েছে বা চিকিৎসা করে ভালো হয়ে গিয়েছে, এই রোগীর ক্ষেত্রে কি আবার এই ধরনের সমস্যা ফেরত আসতে পারে কিনা বা ক্যান্সারের প্রকোপ আর আসতে পারে কিনা? হ্যাঁ, থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত অপারেশন বা রেডিও অ্যাবলেশন করে সেই গ্ল্যান্ডটিকে ফেলে দেওয়া হয় বা অকার্যকর করে দেওয়া হয় এবং পরবর্তীতে রোগী সারা জীবন থাইরক্সিন খেতে থাকেন, কিন্তু তাকে সারা জীবনই একটা মনিটরিং বা একটা পর্যালোচনার মধ্যে থাকতে হবে। কারণ আগেই ভাই বলেছেন যে এই ক্যান্সারটি আবার ফেরত আসতে পারে, সামান্য একটু থাইরয়েড টিস্যু যদি রয়ে যায় সেখান থেকে আবার গ্রো করতে পারে, এমনকি থাইরয়েড গ্ল্যান্ডের বাইরে অন্য কোথাও যেমন ফুসফুসে বা অন্য কোথাও এটা গ্রো করতে পারে। তাহলে এটি সবসময় একটা সার্ভিলেন্সের মধ্যে থাকতে হয় এবং সেই ক্ষেত্রে আরও কিছু বাড়তি পরীক্ষা করা হয়, যেমন আমরা থাইরোগ্লোবিউলিন দেখি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএসটাকে অনেক কম রাখার চেষ্টা করি যাতে এটি আর পরবর্তীতে না হয়। এই পর্যালোচনাগুলো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সবসময় গিয়ে গিয়ে তাকে মনিটর করতে হয় যাতে পরবর্তীতে এটা আর ফেরত না আসতে পারে। ফলো আপে থাকা, যেটা আমরা সোজা কথা বলতে পারি যে একটু ফলো আপে থাকা এবং চিকিৎসকের পরামর্শে থাকা, মানে নিরাপদ থাকবেন বা সেফ থাকবেন। জি, আগে থেকেই জানা যাবে। আমরা আয়োজনের অনেকটা শেষেই একটু থাইরয়েড সচেতনতার মাস হিসেবে আপনার কাছ থেকে একদমই সংক্ষেপে শেষে কিছু বার্তা শুনতে চাই। আমি একজন হরমোন চিকিৎসক এবং নারী চিকিৎসক হিসেবে বাংলাদেশের সমস্ত নারীদের অনুরোধ করব যে আপনারা জীবনে বিভিন্ন পর্যায়ে, কৈশোরে, সন্তান জন্ম দেবার আগে, প্রেগনেন্সি অবস্থায়, সন্তান জন্মের পরেও কিন্তু থাইরয়েড হরমোনের প্রদাহ বেশি হতে পারে। তাহলে যে বাঁকগুলো আছে নারীর জীবনের, এই বাঁকগুলোতে অবশ্যই সচেতন থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেওয়াটা আসলে নিজেকেই ভাবতে হয়, পরিবারকে তো ভাবতেই হয়, নিজেকেও একটু সচেতন হতে হয়। অন্য পরীক্ষার সাথে অবশ্যই থাইরয়েড হরমোনটাও পরীক্ষা করবেন, কারণ এটি একটি আসলে নারীর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই নারীদের এটা জীবনে বারবারও টেস্ট করতে হতে পারে, যদিও তার কোনো রোগ নেই, তারপরেও কিন্তু এটি পরীক্ষা করতে হতে পারে। তো এই সচেতনতাটুকু আমি আমার দেশের নারীদের উদ্দেশ্যে বলতে চাই। জি, অবশ্যই অনেক ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম স্যার। আপনি যদি এই যে থাইরয়েড সচেতনতা মাস হিসেবে সচেতনতার জন্য একদমই শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে, এখন টিভিকে, এসকেএফকে এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থাইরয়েড টাস্ক ফোর্সের পক্ষ থেকে বলছি যে থাইরয়েডের রোগীর সংখ্যা কিন্তু ব্যাপক, কিন্তু সেই হিসাবে আমরা অতটা সচেতন নই যেটি হওয়া উচিত। তাহলে সচেতনের যে কার্যক্রমগুলো হবে, যে যার যার ব্যক্তিগত অবস্থান থেকে, পারিবারিক এবং সামাজিক অবস্থান থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশ কিন্তু খুব ঝুঁকিপূর্ণ থাইরয়েডের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আমরা সুস্থ, অবশ্যই প্রতিটি পরিবারের প্রতিটি সদস্য সুস্থ থাকুক চাই, দেশের প্রতি নাগরিক, বিশ্বের প্রতিজন মানুষ সুস্থ থাকুক সেটি চাই। থাইরয়েডের হরমোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা তখন আলোচনা করেছি। একই সাথে সমস্যাগুলো কিন্তু যদি আমরা সময় মতো ধরতে পারি, খুব সহজে চিকিৎসা করা যায় এবং চিকিৎসা খুব ব্যয়বহুল নয়। এবং আরেকটি গর্বের সাথে বলি, থাইরয়েডের চিকিৎসার জন্য বিদেশে যাবারও দরকার নেই। আমরা বাংলাদেশে খুব দক্ষতার সাথে কাজটি করছি, এমনকি যারা অপারেশন করছে তারাও কিন্তু দক্ষতার সাথে করছে। সুতরাং আমি জনগণকে আস্থাশীল হওয়ার জন্য এবং সচেতন হওয়ার জন্য অনুরোধ করব যে সময় মতো রোগটি শনাক্ত করে পর্যাপ্ত চিকিৎসা করে পরবর্তী জীবন সুস্থ এবং স্বাভাবিক রাখার সুযোগ আছে আমাদের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের অনেক মানুষেরই থাইরয়েডের সমস্যার আক্রান্ত হওয়ার ঝুঁকিও আছে। সুতরাং জেনে বুঝে যদি চলতে পারি খুব ভালো এবং ভবিষ্যৎ মেধাবী হবে, সেজন্য আমরা উদ্যোগ নিতে পারবো। সকলকে শুভেচ্ছা। জি, অবশ্যই অনেক ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম, এবং একদমই পরিশেষে আমরা দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, দর্শক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের হরমোন বার্তার আয়োজনে একদমই শেষে চলে এসেছি। এই থাইরয়েড সচেতনতার মাসে আজকে আমরা জানলাম থাইরয়েড হরমোনের আসলে প্রকোপ কতটুকু এবং আমাদের দেশে যে হারে রোগী বাড়ছেন আমাদের বিশেষজ্ঞরা বললেন, এবং সেই জন্য কতটুকু সচেতনতার প্রয়োজন। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন আজকের আয়োজন থেকে। সবার সুস্থতা কামনায় আজকে এখানেই শেষ করছি।